জানুয়ারি 1978 সকালবেলা ইরানের লক্ষ লক্ষ মানুষ তাদের সংবাদপত্র এত্তেলাত খুলে পড়তেই রাগ আর ক্ষোভে ফেটে পড়ে। সেখানে ছাপা একটি আর্টিকেলে আয়াতুল্লাহ খোমেনির ওপর সরাসরি আক্রমণ করা হয়। তাকে ব্রিটিশ গুপ্তচর বলা হয়, তার পরিচয় নিয়ে সন্দেহ তোলা হয় এবং তার জীবনযাত্রাকে অনৈতিক বলা হয়। কিন্তু খোমেনি সাধারণ কেউ ছিলেন না। লক্ষ লক্ষ ইরানির কাছে তিনি ছিলেন শুধু ধর্মগুরু না, তাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক। তাই তাকে আক্রমণ করা মানে তাদের কাছে ইসলামকেই আঘাত করা। সেই দিন থেকেই শুরু হয় প্রতিবাদ, রক্তপাত আর ক্রমবর্ধমান ক্ষোভ। আর মাত্র ১৩ মাসের মধ্যে ১৯৭৯ সালে ২৫০০ বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে পড়ে। শাহ দেশ ছেড়ে পালিয়ে যান এবং জন্ম নেয় ইসলামিক রিপাবলিক অফ ইরান। অবিশ্বাস্য হলেও সত্য, একটি সংবাদপত্রের আর্টিকেলই একটি বিপ্লবের আগুন জ্বালিয়ে দেয় এবং একটি দেশের ভাগ্য পুরো বদলে যায়। একটা সংবাদপত্রের সামান্য নিবন্ধ কিভাবে একটা বিশাল বিপ্লবের জন্ম দিয়ে গোটা দেশের ইতিহাস ও মধ্যপ্রাচ্যের রাজনীতি চিরতরে বদলে দিল, আজ আমরা জানব সেই রোমাঞ্চকর কাহিনী। ১৯২৫ সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় এসে ইরানকে পুরনো পারস্য থেকে বদলে একটি আধুনিক পশ্চিমা ধাঁচের ও ধর্মনিরপেক্ষ দেশ বানানোর প্রকল্প শুরু করেন। ১৯৩৫ সালে তিনি দেশের নাম পারস্য থেকে বদলে ইরান করেন এবং ১৯৩৬ সালে বোরখা ও হিজাব পুরোপুরি নিষিদ্ধ করে নারীদের জন্য পশ্চিমা ধাঁচের মুক্ত ইমেজ গড়তে চান। কিন্তু এত গভীরভাবে ধার্মিক সমাজে জোর করে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার প্রবল অস্বস্তি তৈরি হয়। এরপর ১৯৬০-এর দশকে তাঁর ছেলে মোহাম্মদ রেজা শাহ হোয়াইট রেভলিউশন নামে সংস্কার শুরু করেন। ভূমি সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণ, নারীদের ভোটাধিকার ও দ্রুত শিল্পায়ন। কিন্তু বাস্তবে এতে ধনীরা আরও ধনী হয়, গরিবের কষ্ট বাড়ে, মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়তে থাকে। আর রক্ষণশীল সমাজ একে জোর করে পশ্চিমীকরণ হিসেবে দেখে ক্ষুব্ধ হয়। শাহের কুখ্যাত গোপন পুলিশ বাহিনী সাবাক মূলত রাজনৈতিক বিরোধী ও বামপন্থীদের দমনে ব্যস্ত থাকায় তারা মসজিদ ও ধর্মীয় নেতাদের থেকে আসা আসল বিপদের গুরুত্ব বুঝতে পারেনি। ধর্মীয় শক্তিকে ছোট করে দেখার এই কৌশলগত ভুল এবং শাহের অন্ধ বিশ্বাসী শেষ পর্যন্ত তার রাজতন্ত্রের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এই বাড়তে থাকা অসন্তোষের মধ্যেই সামনে আসেন একজন মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী শিয়া ধর্মগুরু এবং ইরানের ধর্মীয় সেমিনারিগুলোতে যার বিশাল প্রভাব ছিল। মজার ব্যাপার হলো তার পরিবারের সঙ্গে ভারতেরও যোগ ছিল, কারণ তাঁর ঠাকুরদা সৈয়দ আহমদ মুসাবি উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে মধ্যপ্রাচ্যে এসে পরে ইরানের খোমেন শহরে বসতি স্থাপন করেন। খোমেনির ৩টি মূল আদর্শ: পাশ্চাত্য সংস্কৃতির বিরোধিতা করা, ইরানকে আমেরিকা ইসরায়েলের প্রভাবমুক্ত করা এবং দেশীয় সংকটের ইসলামিক সমাধান দেওয়া সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলে। খোমেনি ধীরে ধীরে শাহ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন, কারণ তিনি একদিকে শাহের হোয়াইট রেভলিউশন ও জোর করে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন, অন্যদিকে শাহকে আমেরিকা ও ইসরায়েলের পুতুল বলে আক্রমণ করেন এবং সব সমস্যার সমাধান হিসেবে শিয়া ইসলামকে সামনে আনেন। ১৯৬৪ সালে শাহ যখন আমেরিকান সেনাদের কূটনৈতিক ইমিউনিটি দেওয়ার আইন পাশ করেন, খোমেনি তার তীব্র প্রতিবাদ করেন এবং এর ফলেই তাকে গ্রেফতার করে ১৪ বছরের জন্য ইরানের বাইরে নির্বাসনে পাঠানো হয়। কথিত আছে প্রধানমন্ত্রী হাসান আলী মনসুর খোমেনিকে চড় মারার অপরাধে এক খোমেনি সমর্থকের হাতেই তার প্রাণ যায়, আর এই ঘটনাই তাকে শাহ বিরোধী আন্দোলনে সর্বসম্মত নেতায় পরিণত করে। নির্বাসনে থাকা সত্ত্বেও ক্যাসেট টেপের মাধ্যমে তাঁর জ্বালাময়ী বক্তৃতা গোপনে ইরানে পৌঁছত এবং মসজিদে মসজিদে শোনানোর মাধ্যমে সাধারণ মানুষকে এক বিশাল জনবিপ্লবের জন্য তৈরি করা হতো। ১৯৭৯ সালের বিপ্লবের মূল স্ফুলিঙ্গ ছিল ১৯৭৮ সালের ৬ জানুয়ারি এত্তেলাত পত্রিকায় প্রকাশিত একটি বিতর্কিত নিবন্ধ, যার উদ্দেশ্য ছিল খোমেনির ভাবমূর্তি নষ্ট করা। সেখানে তাকে ব্রিটিশ গুপ্তচর বলা হয়, তার ইরানি পরিচয় নিয়ে সন্দেহ তোলা হয়, এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও কটু কথা লেখা হয়। সরকার ভেবেছিল এতে খোমেনির জনপ্রিয়তা কমবে, কিন্তু হয় ঠিক উল্টোটা। পবিত্র শহর কোমে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে, আর পুলিশকে নির্দেশ দেওয়া হয় দেখামাত্র গুলি চালাতে। ফলে অন্তত ২০ জন মারা যায়।
ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর 40 দিন পরে শোকসভা হয়, আর সেই শোকসভাগুলোই পরিণত হয় নতুন নতুন প্রতিবাদের মঞ্চে। সেখানে আবার গুলি চলে, আবার মৃত্যু হয়, আবার 40 দিন পর শোক, আর আবার প্রতিবাদ। এই রক্তপাত আর বিক্ষোভের চক্র ছড়িয়ে পড়ে সারা ইরান জুড়ে। 8ই সেপ্টেম্বর 1978 তেহরানের জালে স্কোয়ারে হাজার হাজার মানুষ জড়ো হলে সেনাবাহিনী সেখানে গুলি চালায়, বহু মানুষ মারা যায়, আর সেই দিনটা ইতিহাসে ব্ল্যাক ফ্রাইডে নামে চিহ্নিত হয়ে যায়। এরপর আর কোনো আপোষের রাস্তা খোলা ছিল না। গোটা দেশে ধর্মঘট আর বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত 16ই জানুয়ারি 1979 শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরান ছেড়ে পালিয়ে যান। পেছনে রেখে যান দুর্বল প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ারকে। আর পরদিন সংবাদপত্রের শিরোনাম হয়, শাহ চলে গেছে। এইভাবে শেষ হয় 2500 বছরের রাজতন্ত্র। কিন্তু সামনে বড় প্রশ্ন উঠে আসে, এবার ইরান কে শাসন করবে? 1 ফেব্রুয়ারি 1979, প্রায় 15 বছর পর আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসেন, আর তাঁকে স্বাগত জানাতে তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ সমর্থকের ঢল নামে। সবাই এক ঝলক দেখতে চায় তাদের নেতাকে। ঠিক তখনই ইরানের সশস্ত্র বাহিনী ঘোষণা করে যে তারা নিরপেক্ষ থাকবে এবং আর শাহের সরকারকে সমর্থন করবে না। ফলে পুরনো শাসনের পতন কার্যত নিশ্চিত হয়ে যায়। 1979 সালের বিপ্লবের পর ইরানে একটি ঐতিহাসিক গণভোট হয়েছিল, যেখানে প্রায় 98% মানুষ ইসলামী প্রজাতন্ত্র তৈরির পক্ষে ভোট দেন। এর মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনির ভেলায়েত-ই-ফকি বা আইনবিদদের অভিভাবকত্ব নীতির ওপর ভিত্তি করে এক নতুন ধরনের সংবিধান তৈরি হয়। আপাতদৃষ্টিতে ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সম্বলিত একটি গণতান্ত্রিক কাঠামো থাকলেও তা মূলত ধর্মীয় নেতাদের আসল ক্ষমতা আড়াল করার একটি মাধ্যম মাত্র। প্রকৃতপক্ষে অনির্বাচিত সুপ্রিম লিডার এবং গার্ডিয়ান কাউন্সিলের হাতেই রয়েছে সীমাহীন ক্ষমতা। কোনো আইন ইসলামী হবে কিনা বা নির্বাচনে কোনো প্রার্থী দাঁড়াতে পারবেন, সেই সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কেবল তাঁদেরই আছে। সহজ কথায়, নির্বাচনের লোক দেখানো ব্যবস্থা থাকলেও সব ক্ষমতা আসলে এই ধর্মীয় নেতাদের হাতেই বন্দী থাকে। 1979 সালের বিপ্লবের পর ইরানি সমাজে নারীদের জীবনে আমূল পরিবর্তন আসে, যেখানে শাহের আমলে দেওয়া অধিকারগুলো কার্যত কেড়েই নেওয়া হয়। খোমেনির শাসনকালে হিজাব পরা বাধ্যতামূলক করা হয় এবং এই নিয়ম না মানলে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়। বিবাহবিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব এবং আইনি লড়াইয়ের ক্ষেত্রে নারীদের অধিকার উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বিয়ের ন্যূনতম বয়সও কমিয়ে দেওয়া হয়। এছাড়া পাবলিক প্লেস, বিশ্ববিদ্যালয় এবং গণপরিবহনের মতো সব জায়গায় কঠোর লিঙ্গ বিভাজন বা সেগ্রিগেশন চালু করা হয় এবং বিচারকের মতো বহু গুরুত্বপূর্ণ পেশা থেকে নারীদের বরখাস্ত করে দেওয়া হয়। বিড়ম্বনা এটাই যে শাহ যেখানে জোরপূর্বক হিজাব নিষিদ্ধ করেছিলেন, খোমেনি সেখানে তা বাধ্যতামূলক করলেন, কিন্তু কোনো পক্ষই নারীদের নিজস্ব পছন্দ বা মতামতের তোয়াক্কাই করেনি। 1979 সালের ইরানি বিপ্লব কোনো একটিমাত্র কারণে হয়নি, বরং অনেকগুলো কারণ একসাথে মিলে সেটা ঘটেছিল। শাহের আমলে খুব দ্রুত আর জোর করে পশ্চিমীকরণ চালানো হয়েছিল, যেটা অনেক ইরানির কাছে নিজের সংস্কৃতির ওপর আঘাত বলে মনে হয়েছিল। তার সঙ্গে ছিল গভীর অর্থনৈতিক বৈষম্য, ধনী আর গরিবের ফারাক ক্রমেই বাড়ছিল। রাজনৈতিকভাবে মানুষ ছিল দমিয়ে রাখা, কারণ সাভাক নামে গোপন পুলিশ যে কোনো বিরোধিতা কঠোরভাবে দমন করত। তার ওপর ছিল বিদেশি প্রভাব, বিশেষ করে আমেরিকার, যেটার ফলে অনেকের মনে হচ্ছিল দেশটা আসলে স্বাধীন নয়। এই পরিস্থিতিতে খোমেনির মতো একজন শক্তিশালী ধর্মীয় নেতা সামনে এলেন, যিনি জাতীয় স্বাধীনতা আর ইসলামী মূল্যবোধে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। এই বিপ্লব ইরানে জাতীয় পরিচয়ই বদলে দিল। যে দেশ একসময় আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই বিপ্লবের পর তার বড় শত্রু হয়ে গেল। আজও আমেরিকা ইরান আর ইসরায়েল ইরানের সেই সংঘাত চলেই যাচ্ছে। আর এই পুরো নাটকের সূচনা হয়েছিল 1978 সালের 6 জানুয়ারির একটি সংবাদপত্রের আর্টিকেল থেকে। তো আপনার কি মতামত? ইরানি বিপ্লব কি সফল হয়েছিল, নাকি শুধু এক স্বৈরশাসককে সরিয়ে আরেক স্বৈরশাসন এনেছিল? জনগণ কি পেয়েছিল যা তারা চেয়েছিল, নাকি শুধু শাসকের মুখ বদলেছে, শাসনের ধরন বদলায়নি? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।